আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 5 হিজবুল্লাহ সেনা শহীদ। রাফা শহরের সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন। যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েল ইউক্রেনের সহায়তা বিল পাস। গাজা ইসরায়েলকে জিততে দেওয়া যাবে না, হুঁশিয়ারি হিজবুল্লাহ মহাসচিবের। এবং সর্বশেষ জানাবো, চুরি করা ভোটে সরকার গঠনের বিরুদ্ধে কারাবন্দী ইমরান খানের হুঁশিয়ারি। শেষ পর্যন্ত রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের পাশে থাকার ঘোষণা এক দলের। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 5 হিজবুল্লাহ সেনা শহীদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও 5 সেনা শহীদ হয়েছেন। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার ভোরে একটি বিবৃতিতে 5 সেনা শাহাদাতের খবর জানিয়েছে। বলেছে, পবিত্র বাইতুল মুকাদ্দাস ও গাজার সমর্থনে তারা শহীদ হয়েছেন। শহীদ 5 জনের মধ্যে 3 জন দক্ষিণ লেবাননের তালুসা উপশহরের বাসিন্দা ছিলেন। গাজা ইসরায়েলের গণহত্যা শুরুর পর ফিলিস্তিনের বাইরে প্রথমে যারা ইসরায়েলের বিরুদ্ধে আঘাত হানে তারা হলেন হিজবুল্লাহ সেনা। হিজবুল্লাহ সেনারা তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলায় প্রতিদিনই দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এদিকে লেবাননের হিজবুল্লাহপন্থী সংসদ সদস্য ইব্রাহিম আল মোসাভি দখলদার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলের যে কোনো বোকামির যথোপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ইসরায়েলকে মনে রাখতে হবে, তারা এমন এক জাতি এবং প্রতিরোধ আন্দোলনের সামনে দাঁড়িয়েছে যাদের শক্তি অনেক বেশি। কোনো হুমকিতেই তারা পিছু হটবে না। তিনি বলেন, ইসরায়েলের যে কোনো হামলার সমপরিমাণ জবাব দেওয়া হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। রাফা শহরের সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি করল চীন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে সামরিক আগ্রাসনের যে পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরায়েল, তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। অনতিবিলম্বে গাজা স্থল অভিযানের পরিকল্পনা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, রাফা অঞ্চলের ঘটনাবলী চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। চীনা কূটনীতিক যত দ্রুত সম্ভব ইসরায়েলকে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, রাফা অঞ্চলে ভয়াবহ রকমের মানবিক বিপর্যয় এড়াতেই পদক্ষেপ নেওয়া দরকার। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর তেল আবিব রাফাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে এবং উত্তর গাজা থেকে লোকজন সেখানে আশ্রয় নেন। অথচ সেখানে এখন সর্বাত্মক আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে ইসরায়েল। রাফা শহরে বর্তমানে 14 লাখ মানুষ বসবাস করছে, যা স্বাভাবিক ধারণা ক্ষমতার চেয়ে 5 গুণ বেশি। সেখানে ইসরায়েল যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয় ঘটবে বলে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েল ইউক্রেনের সহায়তা বিল পাস। ইউক্রেন, তাইওয়ান ও দখলদার ইসরায়েলের জন্য প্রস্তাবিত $95 বিলিয়ন বিল যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। গত কয়েক মাস ধরে এই বিলটি নিয়ে অনিশ্চয়তা চলছিল। ডেমোক্রেটিক সিনেটররা এই বিলে সম্মত জানালেও এর আগে রিপাবলিকান সিনেটরদের একটি অংশ বিলটিতে ভেটো দিয়েছিল। এই $95 বিলিয়ন মধ্যে ইউক্রেনকে $60 বিলিয়ন, ফিলিস্তিনের গাজাবাসীর বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালানোর জন্য ইসরায়েলকে $14 বিলিয়ন এবং গাজা সহ অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার জন্য $10 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এই বিলটি এখন যাবে সংসদের নিম্নকক্ষ কংগ্রেসে, তবে সেখানে গিয়ে এটি পাশ হবে কিনা এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। সিনেটে স্থানীয় সময় মঙ্গলবার সকালে 70 থেকে 29 ভোটে বিলটি পাস হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ ব্যাপারে মাইক্রোব্লগিং সাইট এক্সে জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনে আমাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা রাশিয়ার সন্ত্রাসবাদ থেকে আমাদের অর্ধেক জীবন রক্ষা করবে। এটির অর্থ আমাদের শহরের জীবনের অস্তিত্ব থাকবে এবং যুদ্ধের জয় পাবে। এই বিলটি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে সারা রাত আলোচনা হয়। সীমান্ত সুরক্ষা আরও অর্থ খরচের দাবি জানিয়ে রিপাবলিকান সিনেটররা এই বিলটি আটকে রেখেছিলেন। এরপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কথা বলার পর রিপাবলিকানদের মধ্যে নিয়ে মতানৈক্য দেখা দেয়, কিন্তু অবশেষে তাদের একটি অংশ বিলটিতে সম্মতি জানিয়েছেন। গাজা ইসরায়েলকে জিততে দেওয়া যাবে না, হিজবুল্লাহ মহাসচিবের ঘোষণা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন,
ইসরায়েলকে যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। ইসরায়েল যদি গাজা যুদ্ধ থেকে বিজয় হিসেবে বেরিয়ে আসে, তাহলে তা কেবল গাজা উপত্যকা নয়, বরং গোটা অঞ্চল, বিশেষ করে লেবাননের জন্য বিপজ্জনক হবে। তিনি মঙ্গলবার ইমাম হুসাইন এর শুভ বচনবার্ষিকী উপলক্ষে এক ভাষণে একথা বলেন। সাইদ নাসরুল্লাহ আরও বলেন, লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর ও ফিলিস্তিনের জন্য ভালো হবে যদি ইসরায়েলকে গাজায় পরাজিত করা যায়। ইসরায়েলকে পরাজিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান এই নেতা। তিনি গাজাবাসীর প্রশংসা করে বলেছেন, গত 130 দিনে গাজাবাসী নজিরবিহীন বীরত্বগাথা রচনা করেছে। এ পর্যন্ত দখলদারেরা অক্ষমতা ও ব্যর্থতা ছাড়া আর কিছুই তুলে ধরতে পারেনি। হিজবুল্লাহ মহাসচিব বলেন, এই অঞ্চলের সব সংকটের মূলে রয়েছে ইহুদিবাদ ইসরায়েল। তারা অতীতে যেমন সংকট তৈরি করেছে, এখনও একই কাজ করছে। চুরি করা ভোটে সরকার গঠনের বিরুদ্ধে কারাবন্দী ইমরান খানের হুঁশিয়ারি। পরিবারের সদস্যদের মাধ্যমে দেয়া এক বার্তায় পাকিস্তানের কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতি আস্থা রেখে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দেওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি পিটিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী কার্যকলাপের এবং হয়রানি ও হুমকির মুখে ফরম 45 সুরক্ষা নিশ্চিত করায় পোলিং এজেন্টদের প্রশংসা করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান বলেছেন, পাকিস্তানের জনগণ স্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করেছেন, আর এই কারণেই পাকিস্তানি নির্বাচনে গণতন্ত্র ও সুবিচারের একান্ত প্রয়োজন। আমি চুরি করা ভোটে সরকার গঠনের দুঃসাহসিকতার বিরুদ্ধে সতর্ক করেছি। একই ধরনের প্রকাশ্য দিবালোকে ডাকাতি কেবল নাগরিকদের অসম্মানই করবে না, বরং দেশের অর্থনীতিকে আরও নিচের দিকে ঠেলে দিবে। দেশের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, পিটিআই কখনোই জনগণের ইচ্ছার সাথে আপোষ করবে না এবং আমি পিপিপি এবং পিএমএলএন এবং এমকিউ সহ জনগণের ম্যান্ডেট ছিনতাইকারী যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার বিরুদ্ধে আমার দলকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে। এর আগে পিটিআইয়ের মুখপাত্র রওফ হাসান জানান, ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের জন্য মজলিস-ই ইত্তেহাদ মুসলিম পার্টির সঙ্গে জোট করবে পিটিআই। শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের পাশে থাকার ঘোষণা এক দলের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস-ই মুসলিমিন নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দিয়েছে। পিটিআইয়ের এমন ঘোষণার পর এমডব্লিউএম এর প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন। পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, 2022 সাল এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে ইমরান খানের পাশে আছি আমরা। এই ধারা আমাদের রক্তের শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে। জিও নিউজকে আল্লামা আব্বাস বলেন, আমরা পাকিস্তানে ঐক্য চাই, দেশের অগ্রগতি দেখতে চাই। আমাদের দলের কোনো লাভ নেই, পিটিআইয়ের কোনো দাবি দেওয়া নেই। আমাদের নীতিগত অবস্থান হলো পিটিআইয়ের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি। এর আগে মঙ্গলবার পিটিআইয়ের মুখপাত্র রওফ হাসান বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএম এর সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন। গত বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভোট হয়েছে। ভোট গ্রহণের 3 দিন পর 265 আসনের মধ্যে অবশেষে 264 আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী সবচেয়ে বেশি 97 আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন 76 আসনে, পাকিস্তান পিপলস পার্টি 54 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে মাত্র 37টি আসন। তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এবং জটিল পরিস্থিতিতে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো।